गुड मर्निंग। आज के আমরা আবার আসলাম লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের অন্তর্গত ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করার জন্য। তো এর মধ্যে তোমরা লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ অর্থাৎ ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ সম্বন্ধে নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করে নিয়েছো এবং কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো। এখন আমরা ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ নিয়ে তার প্রিন্সিপাল এবং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো মনোযোগ দিয়ে শুনো এবং সেটাকে মনে রাখার চেষ্টা করো। তো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ছবিটা দেখো, দেখলে মনে হচ্ছে যেন আমরা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে যা দেখেছি তো সেম জিনিস, তাহলে ডিফারেন্সটা কোথায়? আপাত দৃষ্টিতে বাইরের থেকে দেখলে মনে হচ্ছে একই মাইক্রোস্কোপ, এক রকমেরই মাইক্রোস্কোপ, তাহলে আবার এটাকে আমি বলছি ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ওইটাকে বলছি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। দেখে নাও, আমরা আগেও দেখেছিলাম অকুলার লেন্স বা আইপিস, এখানে দুটো, এই আর একটা, তিনটা, তার জন্য এটাকে বলা হয় ট্রাইনোকুলার কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। ট্রাইনোকুলার কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের মধ্যে বলছি আমরা ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ নয়। তাহলে কেন বলছি একটু ভালো করে অবজার্ভ করো। আগে যেরকম আমরা দেখেছি অকুলার লেন্স, তার বডি থাকে, তার নোজ পিস থাকে, এই নোজ পিসের মধ্যে বিভিন্ন অবজেক্টিভ লেন্স লাগানো আছে, তার নিচে আছে স্টেজ উপরে নিচে ওঠানামা করে, তার জন্য কোর্স অ্যান্ড ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বসানো আছে। এই স্টেজটা গ্লাসের, ওই জায়গাতে আমরা গ্লাসের করতে পারি, কোনো অসুবিধা নেই, এখানে ডিফারেন্স নয়। এই গ্লাসের স্টেজের মধ্যে বসানো আছে আমরা স্লাইড, এবং স্লাইডকে ধরে রাখার জন্য আছে এই স্টেজ মাইক্রোমিটার। এই হলো স্টেজ মাইক্রোমিটার বসানো আছে। আর এই স্টেজের নিচে আছে, ভালো করে দেখো, এই চাকতিটার নামই হলো কন্ডেন্সার লেন্স। কীরকমের কন্ডেন্সার লেন্স? আগেও ছিল কন্ডেন্সার লেন্স, ওই কন্ডেন্সার লেন্স এবং এই কন্ডেন্সার লেন্সের মধ্যে ডিফারেন্স আছে। ফেজ কন্ডেন্সার লেন্স বলা হয় এটাকে, এটার নাম হলো ফেজ কন্ডেন্সার লেন্স। কেন বলা হয় পরে আসছি আমরা। এর উপরে থাকবে আরেকটা কন্ডেন্সার লেন্স, থাকতে পারে নাও থাকতে পারে, এরপরে সেটা কন্ডেন্সার লেন্সের দ্বারা কনডেন্সড হয়ে এই স্লাইডের মধ্যে রাখা স্পেসিমেনের উপর গিয়ে আলোক রশ্মিটা পড়বে, এবং আলোক রশ্মির উৎস হিসাবে আর্টিফিশিয়াল লাইটকে এখানে কাজে লাগানো হচ্ছে। এটা হলো লাইটের সোর্স, সেখানে লাইট বাড়ানো কমানো ঠিক আগের মতোই, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের মতোই। আর আরেক জায়গাতে বেসিক ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হলো এই যে অবজেক্টিভ লেন্সগুলো আমরা ব্যবহার করছি, সেই অবজেক্টিভ লেন্সের মধ্যে সেগুলোকে সিম্পল অবজেক্টিভ লেন্স বলা হয় না, ফেজ অবজেক্টিভ লেন্স বলা হয়। তাহলে ফেজের ক্ষেত্রে কি হচ্ছে আমরা পরে দেখছি। দেখো এখানে আরেকটা ছবি, এই ছবিতে আমরা দেখছি কি অবজেক্টিভ লেন্সটা হলো ফেজ অবজেক্টিভ লেন্স, ঠিক একইভাবে কন্ডেন্সার লেন্সটা হলো ফেজ কন্ডেন্সার লেন্স। আর বাকি সব জিনিস আমরা ব্রাইট ফিল্ড কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপেরই মতো। দেখো এখানে ছবিটা ব্রাইট ফিল্ড এবং ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে তোলা একই জিনিসের ছবির ভিউটা কেমন আসে। এটা হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে তোলা ছবি, এটা হলো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে তোলা ছবি। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে সাইডটা হলো ব্রাইট, অবজেক্টে যেটা আছে সেই অবজেক্টের সাইড হলো ব্রাইট, আর এই জায়গাতে তার সাইডটা যেটা আছে, সাইড এবং অবজেক্ট, তার মধ্যে যেন কালারের আমরা ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি। আরেকটা ছবি দেখো, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের ছবিতে দেখো, এই যে অবজেক্টগুলো দেখা যাচ্ছে, এই প্রায় দেখাই যাচ্ছে না, এই অবজেক্টগুলোর সাইড সবটা হলো ব্রাইট। এই ব্রাইটের সঙ্গে ব্রাইট
হ্যাঁ, অবজেক্ট হওয়ার জন্য প্রায় মিশে গেছে, ডিফারেন্সিয়েশন আমরা করতে পারছি না। কিন্তু ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই অবজেক্টগুলো লিভিং কন্ডিশনে আছে। এই লিভিং কন্ডিশনে থাকা যে অবজেক্টগুলো, সেই অবজেক্টের সবটা অংশের থিকনেস এক নয়। আমি আগেই বলেছি যে সেটা আগেরটা হলো কেটে তার ট্রান্সভার্স সেকশন করে, অবজেক্টকে ট্রান্সভার্স সেকশন করে সেই ট্রান্সভার্স সেকশনের মধ্য দিয়ে আলোকরশ্মি ফেলে অবজেক্টকে আমরা দেখছি। কিন্তু ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই ঘটনাটা হচ্ছে না, লিভিং অবজেক্টকে আমরা দেখছি। লিভিং অবজেক্টে দেখার জন্য এগুলো সব লিভিং অবজেক্ট। তো এই যে লিভিং অবজেক্টের যদি সেটা ইউনিসেলুলার হয়, ধরি ইউনিসেলুলার, তাহলে ইউনিসেলুলার লিভিং অবজেক্ট যেটা, সেই লিভিং অবজেক্টের মধ্যে বেসিক্যালি দুটো অংশ আছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে থাকে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অর্গানেলিস। তাহলে এই যে বিভিন্ন সাইটোপ্লাজমীয় অর্গানেলিস, তার থিকনেস, নিউক্লিয়াসের থিকনেস আর সাইটোপ্লাজমের যে ম্যাট্রিক্স বা ধাত্রবস্তু, তার থিকনেস নিশ্চয়ই এক নয়। ফলে কি হয়, যখন লাইট এই অবজেক্টের ভিতর দিয়ে যায়, তখন অবজেক্টের বিভিন্ন অংশের থিকনেস বিভিন্ন থাকার জন্য কোনো জায়গার ভিতর দিয়ে লাইট যেতেই পারে না, এই জায়গাটা ডার্ক দেখায়। কোনো জায়গার মধ্যে দিয়ে অল্প অল্প লাইট যায়, সেই জায়গাটা, আর অল্প যেখানে লাইট যাবে সেই লাইটটার ডিফ্র্যাকশন হবে, ঘুরে যাবে, যে স্ট্রেট লাইনে যে যাওয়ার কথা ছিল সেটা যেতে পারবে না। যদি কোনো বাধার সম্মুখীন না হয় তাহলে সেই লাইটটা স্ট্রেট লাইট হিসেবে বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে। কিন্তু যে অংশে বাধা হচ্ছে সেই বাধা পাওয়া জায়গাটা আলোকরশ্মি ঘুরে যাবে। ফলে বিভিন্ন অংশের বাধা বিভিন্ন, কিসের জন্য? যেহেতু বিভিন্ন অংশের থিকনেস বিভিন্ন হয়, তার জন্য বিভিন্ন অংশের বাধাও বিভিন্ন হবে, আলোকরশ্মির বাধাও বিভিন্ন হবে। এই কারণে দেখা যায় যে অবজেক্টটার বিভিন্ন অংশ বিভিন্ন থিকনেসের হয় এবং তার যে লাইটও সেইভাবে বিভিন্ন অংশে বেশি থেকে অল্প অথবা অল্প থেকে বেশি এইভাবে ছড়িয়ে পড়ে। ফলে অবজেক্টটাকে আমরা ভালো করে দেখতে পারি এবং লিভিং অবস্থায় অবজেক্টকে আমরা দেখতে পাচ্ছি। যে কোনো একটা অবজেক্ট দেখো, এই হলো অবজেক্ট মনে করো, এই অবজেক্টের এই জায়গা একদম কালো হচ্ছে, তার মানে কি এই জায়গাটার থিকনেস সবচেয়ে বেশি, ফলে তার ভিতর দিয়ে আমার লাইট যাচ্ছেই না, ডিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে, সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে সাইডটা কি হচ্ছে? সাইডটা কম্পারেটিভলি লাইট হচ্ছে। বুঝতে পারা যাচ্ছে? এর ভিতর দিয়ে লাইট যাচ্ছে না, দেখো এই জায়গার ভিতর দিয়ে লাইট যাচ্ছে না, এই জায়গার ভিতর দিয়ে লাইট যাচ্ছে না, এই জায়গার ভিতর দিয়ে লাইট যাচ্ছে না। যে জায়গার ভিতর দিয়ে লাইট যাচ্ছে না সেই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে, আর যে জায়গাতে লাইট যাচ্ছে অর্থাৎ ডিফ্র্যাকশন হয়ে, ডিরেক্ট তো যাচ্ছে না, ডিফ্র্যাক্টেড, যে জায়গাতে বাধা পাবে সেই জায়গাতে লাইটটা ঘুরে যাবে, ডিফ্র্যাক্টেড হয়ে যাবে এবং সেই ডিফ্র্যাক্টেড রাইট সাইডের যে দিক দিয়ে যাবে সেই জায়গাটা কম্পারেটিভলি একটু উজ্জ্বল হবে, আর যে জায়গাতে যাবে না সেই জায়গাটা কালো হবে। ফলে এই উজ্জ্বল এবং কালো এই দুইভাবে আমরা লিভিং অবজেক্টটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, বিভিন্ন অংশ লিভিং অবজেক্টের বিভিন্ন অংশটাকে। তো দেখো ওই মাইক্রোস্কোপেরই টেলিস্কোপ লেন্স মানে এই আইপিস লেন্স 10x, এটা হলো অবজেক্টিভ লেন্স। সেই অবজেক্টিভ লেন্সে লেখা আছে অ্যাক্রোমেটিক ফেজ কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স, তার ম্যাগনিফিকেশন পাওয়ার 40x, অর্থাৎ এখানে যে অবজেক্টিভ লেন্স এখানে ব্যবহার করা হয়েছে সেটা হলো 40x, এবং ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে এরকম 40x লেন্স আছে। ডিফারেন্সটা কোন জায়গাতে? ডিফারেন্সটা হলো ফেজ কন্ট্রাস্ট অবজেক্টিভ, আগেরটা ছিল প্লেন অবজেক্টিভ লেন্স, এটা হলো ফেজ কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স। এখানে যে স্লাইডটা ব্যবহার করা হচ্ছে সেই স্লাইডটা হলো ফেজ কন্ট্রাস্ট স্লাইড, আর হলো এই ফেজ কন্ট্রাস্ট কন্ডেন্সার সেটআপ, ফেজ কন্ট্রাস্ট কন্ডেন্সার সেটআপ। আরেকটু ডিটেলসে আমরা আসছি, ঠিক আছে? ডিটেলসে যাওয়ার আগে একটু ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা জেনে নিই। Phase contrast microscopy first described in 1934 by Dutch physicist F.
হ্যাঁ, জার্কেনি, এফ বা ফ্রিস জার্কেনি, উনি 1934-এ এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন। তোমাদের হয়তো মাথায় আছে 1932, হ্যাঁ, সায়েন্সের ইতিহাসে হ্যাঁ নতুন সংযোজন ইলেকট্রন মাইক্রোস্কোপ, আর 1934-এ আবিষ্কার হলো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। আর এই 1934-এ ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আবিষ্কার করার জন্য জার্নিকি 1953-তে নোবেল পুরস্কার পেয়েছেন। এই 1953টাও আরেকটা ইম্পর্ট্যান্ট ইয়ার, মনে আছে কি 1953-তে কী হয়েছিল? 1953-তে ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের ডেসক্রিপশন দিয়েছিলেন। তাহলে ইয়ারগুলো কত ইম্পর্ট্যান্ট। 1934-এর 2 বছর আগে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল, 1953-তে ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের ডেসক্রিপশন দিয়েছিলেন। A phase contrast microscope makes it possible by utilizing two characteristics, খুব ইম্পর্টেন্ট, দুইটা ক্যারেক্টারকে কাজে লাগিয়ে এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়েছে। কার দুটো ক্যারেক্টার? লাইটের দুটো ক্যারেক্টার, কারণ যেহেতু সেটা লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, লাইটের দুটো ক্যারেক্টারকে কাজে লাগিয়ে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। একটা হলো ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফারেন্স। ডিফ্র্যাকশন, লাইটের দুটো ক্যারেক্টার, ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফারেন্স, স্পেসিমেন্স বেসড অন ব্রাইটনেস ডিফারেন্সেস। এই ডিফ্র্যাকশনের জন্য, ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফারেন্সের জন্য কি হচ্ছে, যখন স্পেসিমেনের ভিতর দিয়ে লাইটটা যাবে, সেই লাইটটা বিভিন্নভাবে ঘুরে ঘুরে যাবে, স্ট্রেট লাইনে না বেরিয়ে গিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাবে, বেঁকে যাবে, ফলে অবজেক্টটাকে আমরা সাদা কালো, একদম ডিরেক্ট সাদা ডিরেক্ট কালো না হয়ে কিছু জায়গা ওপেক, কিছু জায়গা ব্ল্যাক, কিছু জায়গা লাইট, এরকম আমরা দেখতে পাই। এবং এর জন্য কি করা হয়, ইট রিকোয়ার্স এডিশনাল স্পেশালাইজড স্ট্রাকচার, যেটা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই না। এডিশনাল স্ট্রাকচার দুটো কি, খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো অ্যানুলার ডায়াফ্রাম অ্যান্ড ফেস কন্ট্রাস্ট রিং। অ্যানুলার ডায়াফ্রাম আর ফেস কন্ট্রাস্ট রিং, এই দুটো জিনিস ব্যবহার করা হয়, একটু দেখে নিও। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং মাইক্রোস্কোপ, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ জানতে গেলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং ডিফ্র্যাকশন কথা দুটো জানতে হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা মিউ হলো, ইট ইজ দ্য রেশিও অফ ভেলোসিটি অফ লাইট ইন এয়ার টু দ্যাট অফ ইন গিভেন মিডিয়াম। এয়ারের মধ্যে দিয়ে এবং যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে লাইট, কারণ লাইট প্রথম আসছে এয়ার মিডিয়াতে, এয়ার মিডিয়া থেকে আবার গ্লাস মিডিয়াতে ঢুকছে, ফলে এই যে মিডিয়ার চেঞ্জ হচ্ছে, তখন ভেলোসিটি, লাইটের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ দ্য রেশিও অফ ভেলোসিটি অফ লাইট ইন এয়ার টু দ্যাট অফ ইন গিভেন মিডিয়াম। আর ডিফ্র্যাকশনটা কি, ডিফ্র্যাকশন হলো দ্য প্রসেস বাই হুইচ এ বিম অফ লাইট ইজ স্প্রেড আউট, ছড়িয়ে পড়বে, অ্যাজ এ রেজাল্ট অফ পাসিং থ্রু এ নেরো অ্যাপারচার, খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যাবে, ছড়িয়ে পড়বে, অর অ্যাক্রস অ্যান ইজ, তার কিনার দিয়ে যাবে, typically accompanied by interference, black and white the waveforms produced, সাদা কালো ওয়েভফর্ম আমরা দেখতে পাবো, তৈরি হবে। দেখো এতক্ষণ যা বললাম একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। এটা হলো কন্ডেন্সার অ্যানুলাস, এইটা হলো কন্ডেন্সার অ্যানুলাস। তার ভিতরে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র দেখাচ্ছে, তার মানে এটাকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে এইরকম হবে। এই রিংয়ের মধ্যে, এই কন্ডেন্সার অ্যানুলাসের মধ্যে এই রিং লাইক স্ট্রাকচার, এই রিং লাইক স্ট্রাকচারের এই ভিতরে ছিদ্র আছে, এটা বন্ধ, সাইড বন্ধ, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এগুলো হলো অ্যানুলাস। এর ভিতরে দিয়ে লাইট যাবে, তো গেল, গিয়ে কোথায় পড়লো, কন্ডেন্সারের উপর পড়লো।
এই কন্ডেন্সার লেন্সে পড়ার পর কন্ডেন্সার লেন্সের ভিতর দিয়ে সেটা কি হবে, ভিতর দিয়ে গিয়ে সেটা এক জায়গাতে মিলিত হবে। এই দেখো দুই দিক থেকে লাইটটা এসে এক জায়গাতে মিলিত হলো, যে জায়গাতে আমি স্পেসিমেনটাকে রাখবো। রাখার পর সেই স্পেসিমেনের মধ্য দিয়ে সেটা গিয়ে পড়বে অবজেক্টিভের মধ্যে। কী রকমের অবজেক্টিভ? হ্যাঁ, ফেজ কন্ট্রাস্ট অবজেক্টিভ। ফলে এই অবজেক্টিভ থেকে সে আলোকরশ্মি, হ্যাঁ, সে এই অবজেক্টিভের মধ্যে থাকবে কি ফেজ রিং থাকবে, ফেজ শিফট রিং। ওই রিংয়ের মধ্যে যে ছিদ্র থাকবে, এই ছিদ্র দেখো ফেজ শিফট রিং, তার প্রস্থচ্ছেদ করলে পরে এরকম হয়। এরকম হলে ভিতরে ছিদ্র, বাইরে ছিদ্র, এইখানের একটা রিং, এই রিংয়ের ভিতরে এবং বাইরে দুই দিকে আলাদা মাঝখান দিয়ে রিং যেখানে আছে তার ভিতর দিয়ে লাইট যেতে পারবে না। তাহলে এই রিংয়ের যে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে লাইট গেল, গিয়ে সেটা গ্রে ফিল্টার রিংয়ের মধ্যে পড়লো। এখানেও ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে আলটিমেটলি ইমেজ গিয়ে তৈরি হবে আমার চোখের মধ্যে। বোঝা গেছে? তো এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড লাইট, আমরা লাল রং যেটা, এখানে দুইটা রং ব্যবহার করছি দেখো, একটা লাল আর একটা হলো হলুদ। লাল যেটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড লাইট, তার ব্যাকগ্রাউন্ডের লাইট। আর হলুদ রং যেটা সেটা স্পেসিমেন স্ক্যাটার্ড লাইট। স্পেসিমেনের মধ্যে লাইট পড়লো, ওই যে ব্যান্ডিং হয় বিভিন্ন অংশে, অর্থাৎ স্পেসিমেনের থিকনেস সব জায়গাতে যেহেতু সমান নয়, তার জন্য সেটা যে ব্যান্ডিং হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, সেটা হলুদ লাইট দিয়ে আমরা দেখিয়েছি। এই হলো দুই ধরনের লাইটের মিনিং। নেক্সট দেখো প্রিন্সিপাল অফ ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ইট বেসড অন দ্য ওয়েভলেন্থ অফ লাইট রেজ and the fact that light rays can be in phase or out of phase. Light rays in phase or out of phase, ওই যে রিং ব্যবহার করা হয়েছে অ্যানোলাস, এই অ্যানোলাসের ভিতর দিয়ে অথবা অ্যানোলাসের বাইরের দিক দিয়ে লাইট যাবে। Different shade of gray are distinguished to our eyes due to differences in amplitude of light rays. এই যে লাইট রেজ তার অ্যামপ্লিটিউড বিভিন্ন অংশে ভিতর দিয়ে যাওয়া লাইট এবং বাইরের দিকে যাওয়া লাইট এবং তার ডিফ্র্যাকশনের জন্য দেখা যাবে বিভিন্ন ধরনের শেড তৈরি হবে। কোনোটা গ্রে কালারের, ডিপ গ্রে, লাইট গ্রে, হ্যাঁ, কোনোটাতে লাইট, এরকম বিভিন্ন ধরনের শেড আমরা দেখতে পাবো। ডিফারেন্ট শেড অফ গ্রে আর ডিস্টিংগুইশড টু আওয়ার আইস ডিউ টু ডিফারেন্সেস অ্যামপ্লিটিউড অফ লাইট রেজ। লাইট রেজের অ্যাম্প্লিফিকেশন কার উপর নির্ভর করবে? যে স্পেসিমেনের মধ্য দিয়ে যাবে লাইট, সেই স্পেসিমেনের কোন অংশের দ্বারা কতটা লাইট কীভাবে ডিফ্র্যাক্টেড হচ্ছে তার উপর নির্ভর করবে যে আমি যে অবজেক্টটা দেখতে যাচ্ছি সেই অবজেক্টটার মধ্যে যে বিভিন্ন ধরনের লাইটের শেড তৈরি হবে, সেটা নির্ভর করবে সেই অবজেক্টের বিভিন্ন অংশের থিকনেসের উপর। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কনভার্টস invisible small phase changes caused by the cell component into visible intensity changes. Invisible থেকে visible intensity changes এর ঘটনাটা আমরা দেখতে পাই phase contrast microscope. In a phase contrast microscope, one set of light rays comes directly from the light sources. একদম নিচ থেকে, যেখান থেকে আর্টিফিশিয়াল অথবা ন্যাচারাল লাইট আসছে, সেই জায়গা থেকে ডিরেক্টলি একটা লাইট চলে আসছে সোজা। The other set comes from light that is diffracted. একটা সোজা চলে যাচ্ছে, আরেকটা ডিফ্র্যাক্টেড হচ্ছে ফ্রম এ পার্টিকুলার স্ট্রাকচার ইন দ্য স্পেসিমেন। স্পেসিমেনের বিভিন্ন অংশের স্ট্রাকচার বিভিন্ন হয়, বিভিন্ন অংশের থিকনেস বিভিন্ন হয়, ফলে বিভিন্ন অংশের মধ্য দিয়ে সম পরিমাণে লাইট যেতে পারে না, এর উপর ভিত্তি করে লাইটের ডিফ্র্যাকশন হয়। তাহলে ওয়ান সেট অফ লাইট goes directly from light source and other set of light diffracted variously and for during passing through the specimen.
The images differences in refractive index of cellular structure. The images differences, ফলে কি বলছে, ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডিফারেন্সেস হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে ইন রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ সেলুলার স্ট্রাকচার। সেলুলার স্ট্রাকচারের রিফ্লেকটিভ ইন্ডেক্সের উপর বেস করে সেটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়েভলেন্থ, লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে বলে। লাইট পাসেস থ্রু থিকার পার্টস অফ সেল ইজ হেল্ড আপ। থিকার পার্ট যেগুলো থাকবে সেগুলোতে আটকে যাবে, রিলেটিভ টু দ্য লাইট দ্যাট পাসেস থ্রু থিনার পার্টস অফ সাইটোপ্লাজম। আমরা আগে বলেছি সাইটোপ্লাজম কম্পারেটিভলি থিন আর নিউক্লিয়াস থিক, তাহলে থিকার পার্ট দিয়ে যে লাইট যাবে সেটা আটকে যাবে, আর থিনার পার্ট দিয়ে যে লাইট যাবে সেটা কি হবে, ইজিলি চলে যাবে বা সামান্য বেন্ডিং হবে। ছবিটা ভালো করে দেখো, তাহলে এতক্ষণ আলোচনা বুঝতে সুবিধা হবে। এটা হলো ফেস প্লেট, যেটা অবজেক্টিভ লেন্সের মধ্যে বসানো আছে, আর এটা হলো ফেস এনোলাস, যেটা কন্ডেন্সারের মধ্যে বসানো আছে। নিচ থেকে লাইট আসছে, এর নিচ থেকে যে লাইট আসছে, এনোলাসের এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে লাইট যাচ্ছে, অবজেক্টিভ লেন্সের এই ছিদ্র দিয়ে লাইট যাচ্ছে। যে লাইট সোজা যাচ্ছে সেটা দেখো একদম স্ট্রেইট লাইনে চলে যাচ্ছে, কোনো বাধা পাচ্ছে না বলে একদম ডিরেক্ট চলে যাচ্ছে। আর এখানে যে স্পেসিমেন আছে, এটা হলো স্পেসিমেন, এই স্পেসিমেনের এই জায়গাটা দিয়ে সোজা চলে যাচ্ছে, মানে কি এই জায়গাতে কোনো বাধা পাচ্ছে না, মানে লাইট আটকাচ্ছে না বলে স্ট্রেইট লাইনে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাতে লাইট আটকা পড়ছে থিকনেসের জন্য, ফলে কি হচ্ছে, লাইট রে ব্যান্ড হয়ে যাচ্ছে, ভিতরে দিকে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে ডিফ্রেক্টেড রেজ হিসাবে এদিকে বেরিয়ে আসছে। তাহলে আমরা টু সেটস অফ লাইটস আমরা পাচ্ছি, যেখানে বাধা পাচ্ছে না সেটা স্ট্রেট লাইনে বেরিয়ে যাচ্ছে, আর যেখানে বাধা পাচ্ছে, কতটা বাধা পাচ্ছে তার উপর ভিত্তি করে ডিফ্র্যাক্টেড হবে, ফলে ডিফ্র্যাক্টেড রেজ পাবো। এর উপর বেস করেই, এই বেসিক প্রিন্সিপালের উপর বেস করে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপটা তৈরি করা হয়েছে। তাহলে ফেস কন্ট্রাস্ট ইজ অবটেইনড উইথ দ্য হেল্প অফ দ্য অ্যানুলার ডায়াফ্রাম by separating the central and direct ray from the diffracted rays. Direct ray থেকে diffracted raysটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কার দ্বারা, ফেস প্লেট এবং ফেস অ্যানুলাস এই দুটো জিনিস ব্যবহার করার মাধ্যমে। দেখো এই জায়গাতে এই ছবিটাতে দেখানো হয়েছে, এই হলো স্পেসিমেন, খুব পাতলা স্পেসিমেন, এটা একদম পাতলা না, একটু ভারী, আর এটা হলো ভীষণ ভারী। যদি একদম পাতলা স্পেসিমেন হয় তাহলে কি হচ্ছে, ইলুমিনেশন বাই পাসেস স্পেসিমেন, নো ফেজ শিফট। যেহেতু পাতলা, তার ভিতর দিয়ে লাইট বেরিয়ে যাচ্ছে, স্ট্রেট লাইনে বেরিয়ে যাচ্ছে, কোনো বেন্ডিং হচ্ছে না। কিন্তু এই জায়গাতে এটার চাইতে থিকনেস এটাতে একটু বেশি, তার জন্য কি হচ্ছে, ইলুমিনেশন পাসেস থ্রু থিন পার্ট অফ স্পেসিমেন, এটার মধ্যে এই স্পেসিমেনের থিন পার্টের মধ্য দিয়ে, এই যে দেখিয়েছে, এই থিন পার্টের মধ্য দিয়ে লাইট ইলুমিনেট হবে, ফলে স্মল ফেজ রিটার্ডেশন হবে, একটু সামান্যভাবে ঘুরে যাবে, রিটার্ডেট হবে লাইট। আর এইটাতে কি হচ্ছে, ইলুমিনেশন পাসেস থ্রু থিক পার্ট অফ স্পেসিমেন, এটা ভীষণ থিক, এবং এই থিক পার্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, অর্থাৎ আলোক রশ্মি অনেকটা আটকা পড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, লার্জার ফেজ রিটার্ডেশন, ফেজ রিটার্ডেশন লার্জ স্কেলে হচ্ছে। এখানে কি দেখেছি আমরা, এই জায়গাতে এই দিক দিয়ে লাইট যাচ্ছে, ফলে রিটার্ডেশনটা অল্প হয়েছে, আর এইটাতে দেখো কত বেশি জায়গা নিয়ে রিটার্ডেশন হয়েছে লাইটের। ঠিক আছে, তাহলে স্পেসিমেন যদি পাতলা হয় তাহলে আমার নো ফেজ শিফট, যদি তার চেয়ে একটু থিক হয় তাহলে স্মল ফেজ রিটার্ডেশন হয়, আর যদি বেশি থিক হয় স্পেসিমেন তাহলে লার্জ ফেজ রিটার্ডেশন আমরা দেখতে পাই। নেক্সট, হাউ ডাজ ইট ওয়ার্ক, এই মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে। Light that does not interact with the specimen is collected by the objective, passes through the phase ring and is retarded exactly 1/4 wavelength. যে
ওয়েভলেন্থ থেকে তার 1/4 অংশটা রিটার্ডেড হয়ে যায় এই অবজেক্টিভ লেন্সের মধ্য দিয়ে। দ্য ফেজ শিফটেড ইজ নট ডিটেক্টেবল বাই দ্য আই। এই যে ফেজ শিফট হয়েছে সেটা আমরা চোখের দ্বারা ডিটেক্ট করতে পারি না। সো দ্য রেজাল্টিং ইমেজ অন দ্য ইমেজ প্লেন ইন দ্য মাইক্রোস্কোপ অ্যাপিয়ার্স এজ এ নর্মাল ব্রাইট ব্যাকগ্রাউন্ড। নর্মাল ব্রাইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এটাকে দেখতে পাই। লাইট পাসিং থ্রু ওয়ান ম্যাটেরিয়াল and into another material of slightly different refractive index। আমি আগেই বলেছি এয়ার থেকে গ্লাসে ঢুকছে, ফলে কি হচ্ছে, লাইট পাসিং থ্রু ওয়ান ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল অর্থাৎ এয়ারের মধ্য দিয়ে গেল প্রথম, and into another material of slightly different refractive index or thickness will undergo a change in phase. This change in or translated into variations in brightness of the structure। এই যে দুটো মিডিয়ার ভিতরে দিয়ে গেল, যাওয়ার পর তার ফেজ, যেটা ফেজের পরিবর্তন হলো, সেই পরিবর্তনের জন্য ব্রাইটনেস অফ দ্য স্পেসিমেন যেটা থাকবে সেটারও বিভিন্ন অংশ বিভিন্নভাবে দেখা যাবে। ব্রাইটনেসও বিভিন্ন অংশ, বিভিন্ন অংশের বিভিন্ন ব্রাইটনেস আমরা দেখতে পারবো। ন্যাচারাল লাইট vibrates in many directions but polarized light only one direction। ন্যাচারাল লাইট যেটা থাকবে সেটা মেনি ডিরেকশনে ভাইব্রেট হবে, কিন্তু পোলারাইজড লাইট যেটা ইউজ করা হবে সেটা ওয়ান ডাইরেকশনে ভাইব্রেট করবে। In a phase contrast microscope, the image contrast is improved by two different methods। দুইভাবে আমার ইমেজ কন্ট্রাস্ট ইমপ্রুভ হয়। একটা হলো নেগেটিভ ফেজ কন্ট্রাস্ট, আর একটাকে বলা হয় পজিটিভ ফেজ কন্ট্রাস্ট। আমি যদি ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ব্যবহার করি তাহলে এই মাইক্রোস্কোপের সাহায্যে যে ইমেজ তৈরি হয় সেই ইমেজের কন্ট্রাস্টের ইমপ্রুভমেন্ট হয় দুইভাবে, একটা নেগেটিভ ফেজ কন্ট্রাস্ট আর একটাকে বলা হয় পজিটিভ ফেজ কন্ট্রাস্ট। নেগেটিভ ফেজ কন্ট্রাস্ট, দ্য ব্যাকগ্রাউন্ড লাইট is phase shifted minus 90 degree by passing it through a phase shift ring। phase shift ring এর মধ্যে দিয়ে যখন পাস করব তখন 90 ডিগ্রি minus 90 ডিগ্রি phase shift হইব। This eliminates the phase difference between the background and the scattered light। To further increase contrast, the background is dimmed by a gray filter ring। তারপরে গ্রে ফিল্টার রিং এর মধ্যে দিয়ে যখন গ্রে ফিল্টার রিং ফার্দার কন্ট্রাস্ট ইনক্রিজ করে। পজিটিভ ফেজ কন্ট্রাস্টে কি হয়, দ্য ব্যাকগ্রাউন্ড লাইট ইজ ইনস্টেড ফেজ শিফটেড বাই প্লাস 90 ডিগ্রি। আগেরটাতে ছিল মাইনাস 90 ডিগ্রি, এখানে প্লাস 90 ডিগ্রি। তার জন্য একটা হলো নেগেটিভ, মাইনাস হওয়ার জন্য নেগেটিভ, এখানে প্লাস হওয়ার জন্য পজিটিভ। দ্য ব্যাকগ্রাউন্ড লাইট উইল দাস বি 180 ডিগ্রি আউট অফ ফেজ রিলেটিভ টু দ্য স্ক্যাটার্ড লাইট, leads to formation of an image where the foreground is darker than the background। ব্যাকগ্রাউন্ডের চাইতে ফোরগ্রাউন্ড বেশি ডার্কার হবে। আর আগেরটাতে আমরা দেখছি ব্যাকগ্রাউন্ড ইজ ডিমড, ব্যাকগ্রাউন্ড ডিমড, কিন্তু পজিটিভ ফেজ কন্ট্রাস্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডার্কার। অ্যাপ্লিকেশন of phase contrast microscope, most commonly used to provide contrast of transparent specimens such as living cells or small organisms। living অথবা স্মল অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে দেখার জন্য আমরা এই ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ব্যবহার করি। ইউজফুল ইন অবজার্ভিং সেল কালচার্ড ইন ভিট্রো ডিউরিং মাইটোসিস। মাইটোসিস যখন চলতে থাকে তখন সেল কালচার স্টাডি করার জন্য আমরা ওই সেলের মধ্যে যে মাইটোসিস সেল ডিভিশন হয় বিভিন্ন স্টেজগুলোকে লিভিং কন্ডিশনে স্টাডি করার জন্য এই ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি। ফেজ কন্ট্রাস্ট enables visualization of internal cellular components। একটা সেলের ভিতরের ইন্টারনাল কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য এই মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। ইট ইজ ইউজড ইন এক্সামিনেশন অফ গ্রোথ, ডাইনামিক্স অ্যান্ড বিহেভিয়ার অফ এ ওয়াইড ভ্যারাইটি অফ লিভিং সেলস ইন সেল কালচার। সেল কালচারের মধ্যে গ্রোথ, ডাইনামিক্স এবং বিহেভিয়ার স্টাডি করার জন্য আমরা এই মাইক্রোস্কোপ ব্যবহার করি।
It applied for equipment from the study of the living biological specimens, medical application, study of live blood cells, and other biological and science applications. It's used in diagnosis of tumor cells. খুব ইম্পর্টেন্ট, টিউমার সেল ডায়াগনোসিসের জন্য আমরা এটা এই ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ব্যবহার করি। আর টিস্যু কালচার প্রসেসের জন্য আমরা কিন্তু এই মাইক্রোস্কোপ ব্যবহার করি। তো এই পর্যন্ত হলো আমাদের ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের একটা ব্রিফ ডেসক্রিপশন। আমি অনেকটা নোট ফর্মেই আলোচনা করলাম, তাতে তোমাদের নোট তৈরি করতে সুবিধা হবে। নিশ্চয়ই বুঝেছ। কোনো জায়গাতে প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।